জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় হিসাব বিজ্ঞান, প্রোগ্রাম বিবিএ, তৃতীয় বর্ষ। কোর্সের নাম ব্যাংকিং ও বীমা তত্ত্ব, আইন ও হিসাব। লেকচার 9। লেকচারের শিরোনাম অগ্নিবীমা ও পুনর্বীমা। উক্ত লেকচারের সাথে আসি আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি MM কলেজ, যশোর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লেকচার শেষে তোমরা অগ্নিবীমা সম্পর্কে জানতে পারবে। অগ্নিবীমার অপরিহার্য উপাদান বর্ণনা করতে পারবে। অগ্নিবীমা পত্রের শ্রেণী বিভাগ করতে পারবে। অগ্নিবীমা পত্র গ্রহণের পদ্ধতি আলোচনা করতে পারবে। অগ্নিজনিত ক্ষতি বলতে আমরা কি বুঝি সেটি আলোচনা করতে পারবে। অগ্নিজনিত ঝুঁকির প্রকারভেদ করতে পারবে। অগ্নিবীমার ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি আলোচনা করতে পারবে। পুনর্বীমার সংজ্ঞা বলতে পারবে। পুনর্বীমা সংক্রান্ত আইনগত বিষয়গুলো বর্ণনা করতে পারবে। পুনর্বীমার উদ্দেশ্য আলোচনা করতে পারবে। পুনর্বীমার সুবিধা আলোচনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাশের ছবি দেখেই বুঝতে পারছি এটি একটি অগ্নিকাণ্ডের দৃশ্য। তাহলে আমরা বুঝতে পারছি যে যে অগ্নি ঝুঁকি আছে, আমাদের যে সম্পত্তির উপর যে অগ্নি ঝুঁকি আছে, উক্ত ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার জন্য যে বীমা, সেই বীমা ব্যবস্থার নামই মূলত অগ্নি বীমা। তো শিক্ষার্থীরা, আমরা জানি যে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে বীমা করে বীমা গ্রহীতার জীবনে স্বাচ্ছন্দ্য, যাতে বীমা গ্রহীতা স্বাচ্ছন্দ্যে পরিবার পরিজন নিয়ে চলতে পারে সেই ব্যবস্থা করে বীমা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি একটি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো বীমাকারী কর্তৃপক্ষ বীমা গ্রহীতার সম্পত্তির যে আর্থিক নিরাপত্তা প্রদান করে সেটির নামই মূলত অগ্নি বীমা। আমরা বলতে পারি বীমাকারী নির্দিষ্ট সম্পত্তিতে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে নির্দিষ্ট মেয়াদের মধ্যে সংগঠিত চুক্তিপত্রে উল্লেখিত অগ্নিজনিত বিপদের কারণে উদ্ভূত ক্ষতির বিপক্ষে একটি সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ অর্থ ক্ষতিপূরণের জন্য বীমা গ্রহীতাকে প্রতিশ্রুতি দেয়। MN মিশ্র একটি প্রামাণ্য সংজ্ঞা প্রদান করেছেন অগ্নিকাণ্ডে ধ্বংসের ফলে ক্ষতিপূরণের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার নামই অগ্নি বীমা। তাহলে আমরা বলতে পারি অগ্নি বীমা হচ্ছে এমন একটি ক্ষতিপূরণের ব্যবস্থা যেখানে একটি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমাকারী বীমা গ্রহীতার সম্পত্তির ক্ষতিপূরণের ব্যবস্থা করে যদি উক্ত ক্ষতি সংঘটিত হয়। শিক্ষার্থীরা, আমরা অগ্নি বীমার যে বৈশিষ্ট্য আছে বা কিছু স্বতন্ত্র উপাদান আছে সেটি সম্পর্কে আমরা এবার জানব। সাধারণ চুক্তির প্রয়োজনীয় উপাদান, অর্থাৎ একটি সাধারণ চুক্তি যেভাবে করতে হয় সেক্ষেত্রে যে সকল উপাদান বিদ্যমান থাকে উক্ত উপাদানগুলো অগ্নি বীমার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ এক পক্ষ, এখানে দুটি পক্ষ থাকবে এবং এক পক্ষ প্রস্তাব দিবে, অপর পক্ষ স্বীকৃতি প্রদান করবে ইত্যাদি বিষয়গুলো অগ্নি বীমার ক্ষেত্রেও বিবেচনায় থাকবে। ক্ষতিপূরণের চুক্তি, জীবন বীমাকে যেমন নিশ্চয়তা চুক্তি বলা হয় তেমনি অগ্নি বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। আর্থিক স্বার্থ, বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ বলতে আমরা মূলত বীমা গ্রহীতার কোন সম্পত্তির উপর যে আর্থিক স্বার্থ, সেই স্বার্থকেই আমরা বুঝে থাকি। সদিচ্ছাসের সম্পর্ক, অর্থাৎ বীমাকারী এবং বীমা গ্রহীতার ভিতরে একটি চূড়ান্ত সদিচ্ছাসের সম্পর্ক থাকতে হবে। প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ, বীমাকারী বীমা গ্রহীতার সম্পত্তির বিভিন্ন কারণে যে ক্ষতি হতে পারে
সেটি প্রত্যক্ষ কারণ দ্বারাই কেবল ক্ষতিপূরণের ব্যবস্থা করে। আনুপাতিক অংশ অংশ প্রদান। যৌথ বীমার ক্ষেত্রে আমরা জানি যে বীমা গ্রহীতা একাধিক কোম্পানির কাছে বীমা করতে পারে। সেক্ষেত্রে বীমা গ্রহীতা সকলের কাছ থেকেই আনুপাতিক হারে ক্ষতিপূরণ পাবে। প্রতিস্থাপন। যদি কোনো সম্পত্তি অগ্নিকাণ্ডের ফলে পুরোটাই নষ্ট হয় বা ক্ষতির সম্মুখীন হয়, তাহলে উক্ত সম্পত্তি যে ক্ষতিপূরণ সেটি বীমাকারী কর্তৃপক্ষ করবে, কিন্তু যা অবশিষ্ট অংশ থাকবে বীমাকৃত সম্পত্তি, সেটি বীমাকারী কর্তৃপক্ষকে হস্তান্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার অগ্নি বীমাপত্রের শ্রেণী বিভাগ সম্পর্কে জেনে আসি। মূল্যায়িত বীমাপত্র। আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে আমাদের যে অগ্নি বীমাপত্র থাকবে, যেহেতু এখানে আর্থিক প্রশ্ন, অর্থাৎ আমাদের যে বীমাপত্র থাকবে, এই বীমাপত্রের সাথে একটি আর্থিক বিষয় জড়িত, যে বিষয়টা পরবর্তীতে বিবেচনা করে সেই অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। সেহেতু আমাদেরকে বিভিন্ন ধরনের অগ্নি বীমাপত্র সম্পর্কে জেনে রাখা দরকার। মূল্যায়িত বীমাপত্র, অর্থাৎ যে বীমাপত্রের বিষয়বস্তুতে যে সম্পত্তি বীমা করা হবে সেটি পারস্পরিকভাবে বীমা গ্রহীতা এবং বীমাকারী আগেই মূল্যায়িত করে রাখবে, পূর্বেই মূল্যায়িত করে রাখবে। আর যে বীমাপত্রে বীমাকারী এবং বীমা গ্রহীতা পূর্বেই বীমাপত্রের মূল্যায়ন করে না, অর্থাৎ পরবর্তীতে মূল্যায়িত হয় বীমাপত্র, সেটি হচ্ছে অমূল্যায়িত বীমাপত্র। নির্দিষ্ট বীমাপত্র, অর্থাৎ বীমা গ্রহীতার একটি নির্দিষ্ট সম্পত্তির নির্দিষ্ট মূল্য এক্ষেত্রে উল্লেখ করা হয়, বীমাপত্রে উল্লেখ করা হয়, এবং উক্ত সম্পত্তির একটি নির্দিষ্ট ক্ষতিপূরণের প্রতিশ্রুতি প্রদান করে বীমাকারী। গড়পড়তা বীমাপত্র। এক্ষেত্রে যে বীমাপত্রে উল্লেখিত যে সম্পত্তি থাকে, উক্ত সম্পত্তির একটি মূল্য ধার্য করা হয়, এবং যে সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনাকালে সেই সম্পত্তির প্রকৃত মূল্য, এই দুটোর আনুপাতিক হারকে যদি ক্ষতির পরিমাণ দ্বারা গুণ করা হয়, তাহলে গড়পড়তা বীমাপত্র পাওয়া যায়। ভাসমান বীমাপত্র। একটি বীমার আন্ডারে বীমা গ্রহীতা তার সকল রকম স্থাবর অস্থাবর সম্পত্তি বীমা করে থাকে। এটি একটি বৃহৎ বীমা সেক্টর। বাড়তি বীমাপত্র, যে সকল ক্ষেত্রে পণ্য প্রায় গোদামে আগমন ঘটে এবং বহির্গমন ঘটে, এক্ষেত্রে বীমা গ্রহীতা উক্ত পণ্যগুলোর জন্য বীমা করে থাকে। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট পণ্য স্তর, যা প্রায় সবসময় গোদামে বিদ্যমান থাকে, তার জন্য একটি বীমাপত্র, এবং অতিরিক্ত অংশের জন্য একটি আলাদা বীমাপত্রের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও আমরা ঘোষণাযুক্ত বীমাপত্র, সমন্বয়যোগ্য বীমাপত্র, বাটাযুক্ত সর্বোচ্চ বীমাপত্র, এছাড়াও পুনঃস্থাপন বীমাপত্র। পুনঃস্থাপন বীমাপত্র হচ্ছে এমন একটি বীমাপত্র যেখানে বীমা গ্রহীতার কোনো সম্পত্তির যদি ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতি পূরণ না করে বরঞ্চ যে সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, উক্ত সম্পত্তিকে পুনঃস্থাপন করা হয়, রিপ্লেসমেন্ট করা হয়। আনুষঙ্গিক ক্ষতিপূরণ। আনুষঙ্গিক ক্ষতির বীমাপত্র, ছাউনি বীমাপত্র, অর্থাৎ একটি বীমাপত্রের আন্ডারে যদি একাধিক সম্পত্তি বীমা করা হয়, সেটির নামই হচ্ছে ছাউনি বীমাপত্র।
অগ্নি নির্বাপক যন্ত্র বিকলের বিমাপত্র, সার্বিক বিমাপত্র ইত্যাদি বিমাপত্র। প্রিয় শিক্ষার্থীরা, অগ্নি বিমাপত্র গ্রহণের পদ্ধতি অর্থাৎ কিভাবে বীমা গ্রহীতা একটি সম্পত্তি বা একাধিক সম্পত্তি বীমা করবে সেটির পদ্ধতি। ফায়ার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পদ্ধতি মেনটেন করেই কেবল বীমা করা হয় উক্ত সম্পত্তি। প্রস্তাব ফর্ম সংগ্রহ এবং পূরণ। বীমাপত্র গ্রহণের পদ্ধতির প্রথম যে কাজটি সেটি বীমাকারী কর্তৃপক্ষের কাছ থেকে অথবা বীমাকারী কর্তৃপক্ষের প্রতিনিধির মাধ্যমে একটি প্রস্তাব ফর্ম সংগ্রহ করতে হবে এবং উক্ত ফর্মে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যথাযথভাবে পূরণ করতে হবে। যেমন বীমা গ্রহীতার নাম, বীমা গ্রহীতার মনোনীত ব্যক্তি এবং বীমা গ্রহীতার যে সম্পত্তি আছে যেটি সে বীমা করতে চায় উক্ত সম্পত্তি সম্পর্কে বিস্তারিত বিবরণ ইত্যাদি উক্ত ফর্মে সন্নিবেশিত থাকে। ওই সকল বিষয়গুলো যথাযথভাবে পূরণ করতে হয়। দ্বিতীয়ত, সৎ চরিত্রদার প্রমাণপত্র সংগ্রহ। বিভিন্ন সিটি কর্পোরেশনের আন্ডার হলে, সিটি কর্পোরেশন থেকে অথবা ইউনিয়ন পরিষদের আন্ডারে হলে যে ইউনিয়ন চেয়ারম্যানের যে সার্টিফিকেট সেটির মাধ্যমে বীমা গ্রহীতার সৎ চরিত্রের প্রমাণপত্র সংগ্রহ করে বীমাকারী কর্তৃপক্ষকে জমা দিতে হয়। প্রস্তাবপত্র এবং দলিল পত্রটি জমা দান। এছাড়াও যে প্রস্তাবপত্রটা সংগ্রহ করা হলো সেটি এবং যে সম্পত্তি বীমা করতে চায় বীমা গ্রহীতা উক্ত সম্পত্তির যে দলিল পত্র দিয়ে আছে, মালিকানা সত্ত্বের যে দলিল আছে সেই দলিলটা বীমাকারী কর্তৃপক্ষকে সরবরাহ করতে হয়। সম্পত্তি পরিদর্শন ও প্রস্তাব গ্রহণ। প্রস্তাব ফর্ম, সৎ চরিত্রের প্রমাণপত্র, প্রস্তাবপত্র গ্রহণ, সম্পত্তির দলিল পত্র দিয়ে এছাড়াও ইত্যাদি পাওয়ার পরে বীমাকারী কর্তৃপক্ষ বীমাপত্রে উল্লেখিত সম্পত্তি পরিদর্শন করে এবং প্রাথমিক পরিদর্শনে যদি সন্তুষ্ট হয় তাহলে বীমাপত্র গ্রহণ করে। বীমাপত্র প্রস্তাব গ্রহণ করার পরে সম্পত্তির যে মূল্য আছে সেই মূল্য বিবেচনায় এবং মেয়াদ বিবেচনায় বা ঝুঁকি বিবেচনায় বীমাকারী কর্তৃপক্ষ প্রিমিয়াম নির্ধারণ করে দেয় এবং বীমা গ্রহীতা উক্ত প্রিমিয়াম প্রদান করে। এভাবেই মূলত বীমাপত্রের অগ্নি বীমাপত্র গ্রহণের পদ্ধতির প্রচলিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি যে একটি ব্যাপক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এবার আমরা জানবো অগ্নিজনিত ক্ষতি বা অবসায়ের কারণগুলো কি কি। অগ্নিজনিত ক্ষতি আমরা জানি দুই রকমের, একটা হচ্ছে প্রত্যক্ষ কারণসমূহ, আরেকটি অপ্রত্যক্ষ কারণসমূহ। প্রত্যক্ষ কারণের ভিতরে যদি অসতর্ক হয় বীমা গ্রহীতার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি ক্ষতির সম্মুখীন হতে পারে। যদি বীমা গ্রহীতা সতর্ক না হয়, যদি বীমা গ্রহীতা অবহেলা এবং অজ্ঞতা থাকে বীমা গ্রহীতার ভিতরে, তাহলে তার সম্পত্তি বিনষ্ট হতে পারে অগ্নিজনিত কারণে, শত্রু কর্তৃক ইচ্ছাকৃত অগ্নিসংযোগ ইত্যাদি। এছাড়াও বীমা গ্রহীতার যে পারিপার্শ্বিক বিভিন্ন শত্রু থাকে উক্ত শত্রুর দ্বারাও বা উক্ত শত্রুরা ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন করতে পারে। এছাড়াও অগ্নিজনিত যে পরোক্ষ কারণগুলো আছে সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো।
বীমা গ্রহীতার যে সম্পত্তি বীমা করতে চায়, উক্ত সম্পত্তি যদি ত্রুটিযুক্ত নির্মাণ হয়, কাঠামো যদি ত্রুটিযুক্ত হয়, বর্তমান যে বৈজ্ঞানিক যে স্ট্রাকচার আছে সেটি যদি অনুসরণ না করা হয়, তাহলে উক্ত সম্পত্তি অগ্নিজনিত ক্ষতির সম্মুখীন হতে পারে। নিম্নমানের উপায় উপকরণ ব্যবহার, কোনো বিল্ডিং বা কোনো সম্পত্তিতে যেই মানের, যে স্ট্যান্ডার্ড মানের ইলেকট্রিক্যাল উপকরণ ব্যবহার করার কথা, যদি সেটি ব্যবহার না করা হয়, তাহলে সে সম্পত্তির ক্ষতি হতে পারে। স্থাপনা বা বিল্ডিং এর লাগু অবস্থান, এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর যে নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা, যদি সেটি অনুসরণ না করা হয়, তাহলে ক্ষতি হতে পারে। লোকায়িত দাহ বা দাহ পদার্থের উপস্থিতি, বীমা গ্রহীতার যে বিল্ডিং বা কারখানা অথবা যে সম্পত্তি, সেটিতে যদি কোনো লোকায়িত দাহ পদার্থের উপস্থিতি থাকে, তাহলে সেক্ষেত্রে সতর্ক হতে হবে। তাপ পরিবাহী যন্ত্রে বা লাইনে ফাটল, তাপ পরিবাহী গ্যাস বা অন্য কোনো পদার্থে যদি লাইনে ত্রুটি থাকে বা লাইনে যদি ফাটল থাকে, তাহলে সেক্ষেত্রে অগ্নিকাণ্ড ঘটতে পারে। দাহক বস্তু গুদামজাতকরণ, এমন কোনো রাসায়নিক দ্রব্য যেটি যথাযথ উম, সতর্কতা অবলম্বন না করে যদি গুদামজাতকরণ করা হয়ে থাকে, তাহলে অগ্নিকাণ্ড ঘটতে পারে। দালান কোঠা ধসে পড়া, যদি কোনো কারণে কোনো দালান কোঠা ধসে পড়ে, তাহলে অগ্নিকাণ্ড ঘটতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের স্লাইড দেখেছি অগ্নিজনিত ঝুঁকির প্রকারভেদ। আমরা অগ্নিজনিত ঝুঁকিকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অগ্নিজনিত প্রাকৃতিক ঝুঁকি এবং অগ্নিজনিত নৈতিক ঝুঁকি। অগ্নিজনিত প্রাকৃতিক ঝুঁকি বলতে আমরা বুঝি সম্পত্তি বা বস্তুর অতি দাহ প্রকৃতি, এমন কোন সম্পত্তি যেটি অতি দাহ প্রকৃতির হয়। যদি ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা হয়, তাপ ব্যবস্থা যদি ত্রুটিপূর্ণ হয়, অর্থাৎ আহ নিরাপদ না হয়, তাহলে সেটি অগ্নিকাণ্ডের ঝুঁকির সম্মুখীন হতে পারে। বিপজ্জনক প্রক্রিয়া ব্যবহার করা, যেমন বিভিন্ন কারখানা আছে, সেখানে প্রায় দেখা যায় বিপজ্জনক প্রক্রিয়াটাকে অ্যাভয়েড না করে বরঞ্চ সেই প্রাচীন আমলে গতানুগতিক পদ্ধতি বা প্রক্রিয়া অনুসরণ করা হয়, ফলে উক্ত সম্পত্তি ঝুঁকির সম্মুখীন হয়। প্রতিষ্ঠানের প্রকৃতি, বীমা গ্রহীতার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি যদি এমন হয় যে কোনো রাসায়নিক কারখানা থাকে অথবা এমন কোনো দাহ পদার্থ থাকে যেখানে প্রতিনিয়ত অগ্নি ঝুঁকি রয়েছে, সেক্ষেত্রে সতর্ক না হলে অগ্নিজনিত ঝুঁকি থেকেই যায়। এছাড়া ত্রুটিপূর্ণ শাখা বিন্যাস, অগ্নি নির্বাপক যন্ত্রপাতির অভাব ইত্যাদি প্রাকৃতিক ঝুঁকিগুলো বিদ্যমান। অনৈতিক নৈতিক ঝুঁকি, অগ্নিজনিত নৈতিক ঝুঁকি এছাড়াও শত্রু দ্বারা অগ্নি সংযোজন হয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে। স্বেচ্ছা প্রয়োজনীয়তা হয়ে অগ্নিসংযোগ, বীমাকারী তার যে বীমা মূল্য আছে সেটি অগ্রিম পাওয়ার জন্য অথবা বীমাকারী কর্তৃপক্ষকে ক্ষতির সম্মুখীন করার জন্য বা তার কাছ থেকে লাভবান হওয়ার জন্য স্বেচ্ছা প্রয়োজনীয়তা হয়েও অগ্নিসংযোগ ঘটাতে পারে। বীমা গ্রহীতার ইচ্ছাকৃত অবহেলা, বীমা গ্রহীতা যদি একটু সতর্ক হয়, তাহলে হয়তোবা অনেক অগ্নিজনিত ঝুঁকি প্রতিরোধ করা যায়, কিন্তু বীমা গ্রহীতার অবহেলায় সে অগ্নিজনিত ঝুঁকি, নৈতিক ঝুঁকি অনেক সময় অ্যাভয়েড করাও সম্ভব হয় না, যদি তার
ইচ্ছা না থাকে, নিজস্ব ইচ্ছা না থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা অগ্নি বীমার ক্ষতিপূরণ দাবি এবং মীমাংসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আমরা জেনে নেব যে যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে তাহলে কোন প্রসেসে আমরা আমরা যারা বীমা গ্রহীতা আছি তারা বীমা কোম্পানিকে অবহিত করব এবং বীমা গ্রহীতা কোন প্রক্রিয়া অবলম্বন করে বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে। বীমা গ্রহীতার করণীয় পদক্ষেপ। বীমা গ্রহীতা প্রথমে যে কাজটি করবে সেটি বীমা কোম্পানিকে অবহিত করবে যে তার সম্পত্তি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, দাবি পেশ করবে। তো দাবি পেশ করার সময় বীমা গ্রহীতা বীমাকারী কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করার সময় অগ্নিজনিত ক্ষতিগ্রস্ত সম্পত্তির পূর্ণ বিবরণ পেশ করবে। দাবির বৈধ যে প্রমাণপত্র আছে অর্থাৎ বীমাপত্র আছে, উক্ত বীমাপত্র বীমা গ্রহীতার কাছে পেশ করবে, বীমাকারীর কাছে পেশ করবে। পুলিশের তদন্ত রিপোর্ট পেশ করবে বীমা গ্রহীতা, নিকটস্থ পুলিশ স্টেশন থেকে সেটি সংগ্রহ করবে। উক্ত বিষয়গুলি দাবি আকারে পেশ করবে। বীমাকারীর করণীয় পদক্ষেপ। উক্ত দাবি বীমা গ্রহীতার কাছ থেকে পাওয়ার পরে বীমাকারী কর্তৃপক্ষ যে পদক্ষেপগুলো নেবে, বীমার বৈধতা নিশ্চিতকরণ করবে। বীমা দাবির যে বৈধতা আছে সেটি নিশ্চিত হবে। বীমাকারী কর্তৃপক্ষ নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে উক্ত ব্যাপারটি নিশ্চিত হবে। প্রিমিয়াম প্রদানের বিষয়ে খোঁজখবর নিবে। বীমাকারী কর্তৃপক্ষ নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে কোনো প্রিমিয়াম বকেয়া আছে কিনা, প্রিমিয়াম যথাযথভাবে পরিশোধিত হয়েছে কিনা, উক্ত বিষয়গুলো খোঁজখবর নিবে। ক্ষতি তদন্ত করবে। বীমাকারী কর্তৃপক্ষ নিজে অথবা কোনো পুলিশ স্টেশনের মাধ্যমে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি তদন্ত করবে। প্রয়োজনীয় মধ্যস্থকারী নিয়োগ করবে। যদি বীমাকারী কর্তৃপক্ষ মনে করে তাহলে প্রয়োজনে মধ্যস্থকারীর সহযোগিতা নিতে পারে। উপরোক্ত প্রসেস গুলো বিবেচনা করে যদি বীমাকৃত সম্পত্তির ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণের ব্যবস্থা করে বীমাকারী কর্তৃপক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি একটি বড় ছাতা এবং বড় ছাতার আয়ত্তে আরো অনেকগুলো ছোট ছোট ছাতা। তো আমরা বড় ছাতাটাকেই মনে করি যে এটি একটি বীমাকারী কর্তৃপক্ষ এবং যে ছোট ছাতাগুলো আছে তারাও পরবর্তীতে যে বড় বীমাকারী কর্তৃপক্ষ আছে বা মূল বীমাকারী কর্তৃপক্ষ আছে, মূল বীমাকারী কর্তৃপক্ষ আরো অন্যান্য যে বীমা কোম্পানি আছে তাদেরকে ছায়া প্রদান করছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুনর্বীমা সম্পর্কে জানবো। পুনর্বীমা হচ্ছে এমন এক ধরনের বীমা ব্যবস্থা যেখানে মূল বীমাকারী তার ঝুঁকি মিনিমাইজ করার জন্য অন্যান্য বীমাকারীর সাথে চুক্তি করে ঝুঁকি মিনিমাইজ করে। অর্থাৎ যদি কখনো মূল বীমাকারী মনে করে তার যে বীমা গ্রহীতার কাছ থেকে যে সম্পত্তি সে বীমা করেছে উক্ত সম্পত্তিতে তার অধিক ঝুঁকি, সেক্ষেত্রে মূল বীমাকারী নতুন করে অন্যান্য বীমা কোম্পানির সাথে উক্ত সম্পত্তির ঝুঁকিগত যে প্রতিবন্ধকতা আছে সেটি শেয়ারিং এর ভিত্তিতে তার নিজের উপরে যে ঝুঁকির পোর্শন ছিল সেটি মিনিমাইজ করার চেষ্টা করে। তো শিক্ষার্থীরা, আমরা বলতে পারি বীমা
কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশবিশেষ পুনঃচুক্তির মাধ্যমে অন্য কোনো বীমা কোম্পানির উপর ন্যস্ত করলে তাকে পুনঃবীমা বলে। এম এন মিশ্র একটি প্রামাণ্য সংজ্ঞা প্রদান করেছেন, পুনঃবীমা হচ্ছে এমন এক ধরনের ব্যবস্থা যেখানে ঝুঁকি গ্রহণকারী আদি বীমা কোম্পানি তার ঝুঁকি অংশবিশেষ পুনরায় নতুন কোনো বীমা কোম্পানির নিকট বীমা করে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে মূল যে বীমাকারী কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের যে ঝুঁকি আছে সেই ঝুঁকিটা মিনিমাইজ করার জন্য অন্য কোনো কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুনর্বীমা সংক্রান্ত যে আইনগত বিষয়গুলো আছে সেই আইনগত বিষয়গুলো একটু দেখি। প্রকৃত বীমা গ্রহীতার অবস্থা। প্রকৃত বীমা গ্রহীতাকারী বলতে আমরা বুঝি যে মূল বীমাকারী মূল বীমা গ্রহীতার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ককে আমরা বলছি প্রকৃত বীমা গ্রহীতা এবং প্রকৃত মূল বীমাকারী। যদি উক্ত সম্পত্তির কোনো ক্ষতি হয় তাহলে প্রকৃত বীমা গ্রহীতা মূল বীমাকারীর কাছ থেকে ক্ষতিপূরণ নিবে। আর পরবর্তীতে মূল যে বীমাকারী ছিল উক্ত বীমাকারী তার চুক্তির বদলতে যাদের সাথে পুনর্বীমা করেছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ প্রত্যাশা করতে পারে বা ব্যবস্থা করতে পারে। বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ বলতে আমরা আর্থিক স্বার্থকেই বুঝে থাকি। কোন বীমার ক্ষেত্রে মূল যে বীমা গ্রহীতা থাকে তার যে আর্থিক যে স্বার্থ আছে সে আর্থিক স্বার্থটা সে সংরক্ষণ করে এবং উক্ত আর্থিক স্বার্থের কোনো ক্ষতি হলে মূল বীমাকারীর কাছ থেকে সে উক্ত ক্ষতিপূরণ দাবি করে। সদিচ্ছা সে সম্পর্ক মূল বীমাকারী এবং পুনর্বীমা চুক্তিতে অন্যান্য বীমাকারীর সাথে একটি সদিচ্ছা সম্পর্ক গড়ে ওঠে। ক্ষতিপূরণের চুক্তি, এটি হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। জীবন বীমা ছিল আমাদের নিশ্চয়তার চুক্তি। মূল বীমাকারী অন্যান্য বীমা কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হয়, ক্ষতিপূরণের চুক্তিতে আবদ্ধ হয়। যতগুলো বীমাকারীর সাথে কোন চুক্তি সম্পাদিত হয় আনুপাতিক হারে তাদের কাছ থেকে মূল বীমাকারী ক্ষতিপূরণ চাইতে পারে এবং মূল বীমা গ্রহীতা মূল বীমাকারীর কাছ থেকে ক্ষতিপূরণের অধিকারী হয়। চুক্তির শর্ত বহাল থাকে। কোনো বীমা দ্বৈত বীমা নয়। দ্বৈত বীমা মূল বীমা যে গ্রহীতা তিনি একাধিক বীমা কোম্পানির সাথে নিজেই একটি সম্পত্তির একাধিক বীমা কোম্পানির সাথে বীমা করে, কিন্তু কোনো বীমার ক্ষেত্রে মূল বীমাকারী অন্যান্য বীমা কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হয়। অস্বীকতা প্রদানের বিধান থাকে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, পুনর্বীমার উদ্দেশ্য কি? আমরা পূর্বেই জেনেছি যে মূল বীমাকারীর কাছে যদি প্রতিমান হয় যে সে যে সম্পত্তি বীমা করিয়েছে উক্ত সম্পত্তির যে ঝুঁকি আছে সেটি তার একা পক্ষে বহন করা সম্ভব না, তখন সে অন্যান্য বীমা কোম্পানির সাথে পুনরায় চুক্তিতে আবদ্ধ হয় ঝুঁকি লাঘব করার জন্য বা মিনিমাইজ করার জন্য বা শেয়ারিং এর জন্য। অস্তিত্ব সুরক্ষা হয় যদি মূল বীমাকারী এমন কোন সম্পত্তি বীমা করে যেটি তার আর্থিক সুরক্ষার জন্য হুমকিস্বরূপ, তাহলে উক্ত সম্পত্তি পুনরায় সে অন্যান্য কোম্পানির সাথে ঝুঁকি মিনিমাইজ করার জন্য পুনরায় বীমা করে। ঝুঁকি গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে। মূল বীমাকারী যদি তার বীমাকৃত যে সম্পদ সেটি যদি অন্যান্য কোম্পানির সাথে শেয়ারিং এর মাধ্যমে ঝুঁকি মিনিমাইজ করতে পারে তাহলে অন্যান্য
বীমা গ্রহীতার কাছে মূল বীমাকারীর যে আর্থিক যে ক্ষমতা বা সক্ষমতা সেটি বৃদ্ধি পায়, গ্রাহকদের আস্থা বৃদ্ধি পায়। মূল বীমাকারী যখন অন্যান্য বীমা কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হয়, সেক্ষেত্রে মূল বীমাকারী অধিক আস্থা পায় মূল বীমাকারীর প্রতি। ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান, এক্ষেত্রে মূল বীমাকারী ক্ষতিপূরণের নিশ্চয়তা আগে থেকে বেশি পেয়ে থাকে। সহযোগিতা বৃদ্ধি, কোনো বীমার ক্ষেত্রে মূল বীমাকারী এবং অন্যান্য বীমা কোম্পানির ভিতরে সহযোগিতা বৃদ্ধি পায়, যেহেতু এক্ষেত্রে সবার ভিতরে ঝুঁকি মিনিমাইজ হয়। শুভ বুদ্ধির হার সুদৃঢ়করণ হয়, যখন কোনো বীমা করা হয় কোনো সম্পত্তি, সেক্ষেত্রে একাধিক বীমা কোম্পানির যেহেতু ঝুঁকি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে শেয়ারিং হয় নিজেদের ভিতরে জ্ঞানগত প্রতিবন্ধকতা, সেক্ষেত্রে শুভ বুদ্ধির হার সুদৃঢ় হয় উক্ত কোম্পানিগুলোর ভিতরে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুনঃবীমার যে সুবিধা আছে, পুনঃবীমার সুবিধা গুলো এবার জানবো। পুনঃবীমার উদ্দেশ্য জেনেছি আমরা গত স্লাইডে, আমরা এবার পুনঃবীমার সুবিধাগুলো জানবো। ঝুঁকি হ্রাস, পুনঃবীমার ক্ষেত্রে মূল বীমাকারীর ঝুঁকি হ্রাস পায়, আর তার ঝুঁকি বহুধাকরণ হয়, অর্থাৎ ঝুঁকির ডাইভার্সিফিকেশন হয়। সচ্ছলতা বৃদ্ধি পায়, পুনঃবীমার ক্ষেত্রে মূল বীমাকারীর ঝুঁকি হ্রাস হয়, এতে তার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পায়। মূল বীমাকারী পুনঃবীমার মাধ্যমে তার ঝুঁকি শেয়ারিং করতে পারে, এতে তার মুনাফা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে মূল বীমাকারী অন্যান্য বিভিন্ন সেক্টরে তার ব্যবসা সম্প্রসারণ করতে পারে, সেক্ষেত্রে মুনাফা বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি পায়। মূল বীমাকারী অন্যান্য বীমা কোম্পানির সাথে কোন চুক্তির মাধ্যমে অধিক বিনিয়োগের সুবিধা পায়, দক্ষতার উন্নয়ন হয়, যেহেতু কোনো বীমার ক্ষেত্রে একাধিক কোম্পানির সন্নিবেশ ঘটে, একাধিক বীমাকারীর সন্নিবেশ ঘটে, সেক্ষেত্রে দক্ষতার উন্নয়ন হয়, সহযোগিতার উন্নয়ন হয়, পারস্পরিক বীমা কোম্পানির ভিতরে বা বীমাকারী কর্তৃপক্ষের ভিতর পারস্পরিক সহযোগিতার উন্নয়ন হয়, তাদের ব্যবসার সম্প্রসারণ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের পাঠদানের শেষ পর্যায়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জেনেছি অগ্নি বীমা সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি অগ্নিজনিত যে ঝুঁকি আছে, ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করার জন্য যে বীমা, সেই বীমার নামই হচ্ছে আমাদের অগ্নি বীমা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অগ্নি বীমার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি, বিভিন্ন প্রকার অগ্নি বীমার পত্র সম্পর্কে আমরা জেনেছি, অগ্নি বীমা গ্রহণের পদ্ধতি সম্পর্কে আমরা জেনেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুনঃবীমা সম্পর্কে জেনেছি। পুনঃবীমা হচ্ছে এমন এক ধরনের বীমা ব্যবস্থা যেখানে মূল বীমাকারী তার ঝুঁকি মিনিমাইজ করার জন্য বা ঝুঁকি শেয়ারিং করার জন্য অন্য কোনো বীমা কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হয়। পুনঃবীমার বেশ কিছু সুবিধা আছে। এক্ষেত্রে মূল যে বীমাকারী আছে, মূল বীমাকারী তার ঝুঁকির অংশ অন্য বীমা কোম্পানির সাথে শেয়ারিং করতে পারে, এতে মূল বীমাকারীর বিনিয়োগের সুবিধা বৃদ্ধি পায় এবং ঝুঁকি হ্রাস হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এছাড়াও জেনেছি যে বিভিন্ন ধরনের যে অগ্নি ঝুঁকি আছে, অগ্নি ঝুঁকি সম্পর্কে আমরা জেনেছি। আমরা দেখেছি প্রাকৃতিক ঝুঁকি এবং নৈতিক ঝুঁকি, দু রকমের ঝুঁকি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের পাঠ রিভিউটা এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বীমা সংক্রান্ত আপডেট তথ্যগুলো একটু জানা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো বর্তমানে
বীমা কোম্পানি, বাংলাদেশের বীমা কোম্পানি ৭৯টি। এর ভিতর ৩৩টি বীমা কোম্পানি হচ্ছে জীবন বীমা কোম্পানি, এবং ৩৩টি জীবন বীমা কোম্পানির ভিতরে একটি জীবন বীমা কোম্পানি সরকারি জীবন বীমা কোম্পানি, সাধারণ বীমা কর্পোরেশন যেটির নাম। এছাড়া ৪৬টি সাধারণ বীমা কোম্পানি, ৪৬টি সাধারণ বীমা কোম্পানির ভিতরে একটি সরকারি সাধারণ বীমা কোম্পানি, সেটির নাম সাধারণ বীমা কর্পোরেশন। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত তথ্যগুলো পরিবর্তনশীল, এই জন্য অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী আমি উক্ত তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার এই লেকচারটি তৈরি করার জন্য বিভিন্ন বইয়ের সহযোগিতা নিয়েছি। আমি উল্লেখ করছি, আমি সহযোগিতা নিয়েছি অর্থনৈতিক সমীক্ষা ২০২০ সহযোগিতা নিয়েছি, এ ডিকশনের রিস্ক অ্যান্ড ইন্স্যুরেন্স বইয়ের সহযোগিতা নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, বীমা একাডেমি ৭ম সংখ্যার সহযোগিতা নিয়েছি। তো আজকে আমি একটি নীতিবাক্য দিয়ে আমার লেকচার শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, কর্কশ কথা অগ্নি দাহের থেকেও ভয়ঙ্কর। সকলকে ধন্যবাদ। সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।